আমরা স্বরাগম শেষ করলাম, তো এইবার ব্যঞ্জনাগমে যাব। স্বরধ্বনিগুলোর আগম হয়ে গেছে, আদি মধ্য অন্ত হয়ে গেছে, এবার আমরা শুরু করছি ব্যঞ্জনাগম, মানে ব্যঞ্জন ধ্বনির আগম। ব্যঞ্জন আগম, ব্যঞ্জনাগম, এরও তিনটে ভাগ রয়েছে। আমরা আগেরগুলোতে যেমন আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম পড়েছি, এখানেও কিন্তু আদি ব্যঞ্জনাগম রয়েছে, মধ্য ব্যঞ্জনাগম রয়েছে এবং অন্ত ব্যঞ্জনাগমও রয়েছে। ধরো আদি ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগম শব্দের আদি, শব্দের আদিতে কখনো কখনো ব্যঞ্জন ধ্বনির আগম ঘটে, তবে এই ধরনের উদাহরণ বাংলায় খুব কম। যেগুলো আঞ্চলিক ভাষা রয়েছে সেই ভাষাতে কখনো কখনো এই ধরনের ব্যঞ্জন ধ্বনির আগম আমরা দেখতে পাই, না হলে সচরাচর ব্যঞ্জন ধ্বনির আগম ঘটে না। যেমন ধরো আমি আম বলবো, তাই তো, আম না বলে বললাম রাম। কোন কোন অঞ্চলে আমকে রাম বলে, তাহলে এটা স্বরধ্বনি আ ছিল, কিন্তু এই রটা চলে এলো, মানে ব্যঞ্জন ধ্বনিটা চলে এলো শব্দের আদিতে। তাহলে কখনো কখনো শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনির আগম ঘটে, এটাকে আমরা বলবো আদি ব্যঞ্জনাগম। এই ধরনের উদাহরণ বাংলায় বিরল, তবে কোনো কোনো আঞ্চলিক ভাষায় কোনো কোনো অঞ্চলের মানুষ এই ধরনের উচ্চারণ করে থাকেন। আবার ধরো আমরা বানর, একটা উদাহরণ নিই, বানর। তো বানর, একে আমরা অনেক সময় বান্দর বলি, বানরকে বলি বান্দর। আবার দেখো তোমরা যারা পাড়া গাঁয়েতে থাকো, অনেক সময়ই বয়স্ক মানুষদের মুখে বা আরো অনেকের মুখে এই শব্দটা আমরা শুনি যে পোড়ার মুখী। কি শব্দটা শুনেছো মনে হচ্ছে? পোড়ার মুখী। পোড়ার মুখী কি আসল শব্দ? না, আসল শব্দটা হচ্ছে পোড়ামুখী। পোড়ামুখী। তাহলে দেখো এখানে দটা ছিল না, শব্দের মধ্যে একটা দ ব্যঞ্জনধ্বনি কোথা থেকে আগম ঘটে গেল। এখানে দেখো পোড়ামুখী ছিল, সেটা হয়ে গেল পোড়ার মুখী। তাহলে শব্দের মধ্যে কখনো কখনো এইরকম ব্যঞ্জনধ্বনির আগম ঘটে। এই ব্যঞ্জনধ্বনির আগম কখন ঘটে? যুক্ত ব্যঞ্জন থাকলে ঘটে, যুক্ত ব্যঞ্জন না থাকলেও ঘটে। তো এই ধরনের ব্যঞ্জন আগমকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জন আগম। আমরা অম্লকে বলি অম্বল, তাই তো বলি, আবার সুন্দরকে বলি সুন্দর। তো এই ধরনের উদাহরণ অনেক রয়েছে। তো এই গেল তোমাদের মধ্য ব্যঞ্জনাগম। এগুলো হচ্ছে সব মধ্য ব্যঞ্জনাগম। তাহলে আমরা আদি ব্যঞ্জনাগম পেলাম, আম থেকে রাম। মধ্য ব্যঞ্জনাগম পেলাম, পোড়ামুখী থেকে পোড়ার মুখী। এইবার ধরো আসছি অন্ত ব্যঞ্জনাগম। আমরা অনেক সময় আচ্ছা অন্ত ব্যঞ্জনাগম লিখি, অন্ত ব্যঞ্জনাগম। অন্ত মানে শেষ, শেষেতে ব্যঞ্জন ধ্বনির আগম ঘটে। কোথায় ঘটে? দেখো আমরা অনেক সময়ই বলি নানান জিনিস, বলি তো, আসলে নানান নয়, শব্দটা ছিল নানা। দেখো নানা শব্দ থেকে হয়ে গেল নানান। আবার আমরা অনেক সময় বলি সীমানা, বলি তো, সীমানা শব্দ, সীমানা নয়, আসলে সীমা। সীমা থেকে বলে দিলাম সীমানা। তাহলে শব্দের অন্তে ব্যঞ্জন ধ্বনির আগম ঘটছে, শব্দের অন্তে ব্যঞ্জন ধ্বনির আগম ঘটছে, তাই তো। শব্দের অন্তে যুক্ত ব্যঞ্জন থাকলে কিংবা না থাকলেও অনেক সময় একটা ব্যঞ্জন ধ্বনির আবির্ভাব ঘটে। তাতে যুক্ত ব্যঞ্জন থাকতেও পারে, আবার যুক্ত ব্যঞ্জন না থাকতেও পারে। তো এটাকেই আমরা বলি অন্ত ব্যঞ্জনাগম।
আরো একটা উদাহরণ দেখো, আমরা বলি বহুল প্রচলিত, তাই তো? এই শব্দটা এসেছে আসলে বহু থেকে বহুল। তাহলে বোঝা গেল, তাহলে শব্দের আদিতে যুক্ত ব্যঞ্জনের আগম ঘটছে যখন, তখন আমরা সেটাকে বলছি আদি ব্যঞ্জন আগম। শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনি যখন আগম ঘটছে সেটাকে আমরা বলছি আদি ব্যঞ্জন আগম। শব্দের মধ্যে যখন ব্যঞ্জন ধ্বনির আগম ঘটছে তখন সেটাকে আমরা বলছি মধ্য ব্যঞ্জন আগম। আর শব্দের অন্তে যখন ব্যঞ্জন ধ্বনির আগম ঘটছে সেটাকে আমরা বলছি অন্ত ব্যঞ্জন আগম। এছাড়াও আরো কিছু কিছু পরিবর্তন রয়েছে, তো এখনই সেই আলোচনায় যাচ্ছি না। এইবার আমরা শুরু করব ধ্বনিলোপ। আমরা ধ্বনির আগম দেখলাম, এবার শুরু করব ধ্বনিলোপ। ধ্বনিলোপ, লোপ মানে লুপ্ত হওয়া, মানে আর থাকবে না সেই ধ্বনিটা। ওই শব্দে একটা ধ্বনি ছিল, সেটা হঠাৎ করে দেখবো যে নেই হয়ে গেছে। তো এই ধ্বনিলোপ এরও তিনটে রূপ আছে। আদি থেকেও ধ্বনি লুপ্ত হতে পারে, মধ্য থেকেও ধ্বনি লুপ্ত হতে পারে, আর অন্ত থেকেও ধ্বনি লুপ্ত হতে পারে। তিনটে জায়গা থেকেই ধ্বনি লুপ্ত হতে পারে। তাহলে আমরা ধ্বনি বলতে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি দুটোকেই বুঝি। তাহলে ধ্বনি লোপের ক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা ঘটবে। যখন স্বরধ্বনি লুপ্ত হবে তখন আমরা বলবো স্বরলোপ, আদি স্বরলোপ। মাঝখান থেকে স্বরধ্বনি লুপ্ত হলে সেটাকে আমরা বলবো মধ্য স্বরলোপ। আর শেষ থেকে যখন ধ্বনি লুপ্ত হবে তখন আমরা সেটাকে বলবো অন্ত স্বরলোপ। তাহলে শব্দের আদি থেকেও স্বর লুপ্ত হতে পারে, মধ্য থেকেও স্বর লুপ্ত হতে পারে, আর অন্ত থেকেও স্বর লুপ্ত হতে পারে। আসলে তাহলে স্বরলোপ বলতে আমরা কি বুঝি? শব্দ থেকে যখন স্বরধ্বনি লুপ্ত হয়ে যায়, শব্দের মধ্য থেকে যখন, মধ্য বলবো না কারণ আদি থেকেও হতে পারে, মধ্য থেকেও হতে পারে, অন্ত থেকেও হতে পারে, তাহলে শব্দ থেকে বলাই ভালো। শব্দ থেকে যখন কোনো স্বরধ্বনি লুপ্ত হয়ে যায় সেই প্রক্রিয়াটাকে আমরা বলি স্বরলোপ। তো তাহলে আদি থেকে যখন লুপ্ত হবে তখন আমরা সেটাকে আদি স্বরলোপ বলবো। শব্দের আদিতে, তাহলে শব্দের আদিতে অবস্থিত স্বরধ্বনিটা যখন লুপ্ত হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে বলবো আদি স্বরলোপ। আর শব্দের মধ্য থেকে যখন স্বরধ্বনি লুপ্ত হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো মধ্য স্বরলোপ। আর শব্দের শেষ থেকে, শব্দের শেষে থাকা স্বরধ্বনিটা যখন লুপ্ত হয়ে যাবে তখন আমরা সেটাকে বলবো অন্ত স্বরলোপ। তাহলে বুঝতে তোমাদের অসুবিধা নেই, বা সংজ্ঞাগুলো বলতে কোনো অসুবিধা নেই। আশা করি শুনলেই তোমাদের মনে রয়ে যাবে। যদি বলি আদি স্বরলোপ কাকে বলে, না শব্দের আদিতে স্বরধ্বনি থাকলে কখনো কখনো সেটা লুপ্ত হয়ে যায়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি আদি স্বরলোপ। যদি বলি মধ্য স্বরলোপ কাকে বলে, তোমরা বলবে শব্দের মধ্যে যখন স্বরধ্বনি থাকে কখনো কখনো সেই স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যায়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি মধ্য স্বরলোপ। আর শব্দের অন্তে যখন কোনো স্বরধ্বনি থাকে এবং সেটা লুপ্ত হয়ে যায়, স্বরধ্বনিটা ছিল কিন্তু লুপ্ত হয়ে গেছে, সেটাকে আমরা বলবো অন্ত স্বরলোপ। এখন কোন কোন শব্দে এই অন্ত স্বরলোপ, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ ঘটে? ধরো একটা পরিচিত জিনিস নিই, লাউ। তোমাদের বাড়িতে অনেকেরই গাছ আছে, লাউ শাক খাও, লাউ খাও, লাউয়ের ঘন্ট খাও, অনেক কিছু খাও, তাই তো? তো এই লাউ শব্দটা কিন্তু আসলে লাউ নয়, এটা আসলে প্রথমে ছিল অলাবু নামে। যেটাকে আমরা লাউ বলি সেটার নাম ছিল আসলে অলাবু। তো এই অলাবু থেকে আস্তে আস্তে এটা রূপান্তর হলো অলাউ, আর তারপরে এই অটা লুপ্ত হয়ে গিয়ে হয়ে গেল লাউ। তাহলে দেখো শব্দের আদিতে একটা স্বরধ্বনি ছিল কিন্তু সেটা লুপ্ত হয়ে গিয়েছে। শব্দের আদিতে অবস্থিত স্বরধ্বনিটি লুপ্ত হলে তাকে বলা হয় আদি স্বরলোপ। শব্দের আদিতে অবস্থিত স্বরধ্বনিটি লুপ্ত হলে তাকে বলা হয় আদি স্বরলোপ। এটা তার মানে আদি স্বরলোপ।
এরকম উদাহরণ আরো আছে। ধরো আমরা অনেক সময় ধার শব্দটা বলি, তাই তো? ধার, ধার শব্দটা কিন্তু ধার ছিল না। এটা কি ছিল আগে? এর আগে এটা ছিল উধার। তার আগে একটা এর রূপ ছিল, সেটা ছিল, তোমরা জানো সবাই, উদ্ধার। তাহলে উদ্ধার, আচ্ছা এখন ধয়ের রূপটা এইরকম হয়ে গেছে, এই রূপটাই লিখবে তোমরা, ঠিক আছে? উদ্ধার, তার থেকে উধার, তার থেকে ধার। দেখো তাহলে শব্দের আদিতে একটা স্বরধ্বনি ছিল, ছিল তো? এখন কি আছে? এখন আর নেই। তাহলে শব্দের আদিতে অবস্থিত স্বরধ্বনিটি লুপ্ত হয়ে গিয়েছে। এটা কি আমরা বলছি? আদি স্বর লোপ। ঠিক একইভাবে ধরো মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ কোন কোন ক্ষেত্রে ঘটে, মানে কি কি উদাহরণ আমরা পাবো? শব্দের মধ্যে থাকা স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে মধ্য স্বরলোপ। যেমন ধরো তোমরা অনেক উদাহরণ এরকম পাবে, আমরা কি বলি? জানলা, তাই তো? জানলা বলি, কিন্তু আসলে জানলা শব্দ নয়, ওটা ছিল জানালা। জানালা থেকে হয়ে গেল জানলা। জানালা যদি তোমরা বর্ণ বিশ্লেষণ করো, তার দেখো দন্তন্বয়ের পর একটা আ আছে, জানালা, এই দন্তন্বয়ের পর একটা আ আছে, কিন্তু জানলা শব্দে কি আছে? দেখো জানলা যখন বলছি, এখানে একটা হসন্তের মতো উচ্চারণ হচ্ছে, জানলা, সেই আটা উঠে গেছে, নেই। আকারটা আছে কি? আকার নেই। তাহলে এই আ স্বরধ্বনিটা এখান থেকে লুপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে মধ্য স্বরলোপ। তোমরা আশা করি আর বর্ণ বিশ্লেষণ করে দেখাতে হবে না, যদি তোমরা নিজেরা করো, নিজেরা করে দেখো, করলেই বুঝতে পারবে যে দন্তন্বয়ের পরে একটা আ স্বরধ্বনি এখানে ছিল, আর এটা যখন করবে দেখবে দন্তন্বয়ের পরে সেই আ স্বরধ্বনিটা নেই, লুপ্ত হয়ে গেছে। তাহলে শব্দের মধ্যে থাকা স্বরধ্বনিটা লুপ্ত হয়ে গেছে। এটাই হচ্ছে মধ্য স্বর লোপ। এরকম আরো উদাহরণ ধরো, ধরো নাতনি। নাতনি শব্দটা আসলে ছিল নাতিনি, নাতিনি থেকে নাতনি। তো তয়ের পরে একটা হর্ষই ছিল, দেখো তয়ের পরে হর্ষইটা এখানে কি আছে? নেই আর। নাতিনি, তয়ের পরে হর্ষই আছে। নাতনি, তয়ের পরে হর্ষইটা চলে গেছে, এটাও মধ্য স্বরলোপ। ঠিক একইভাবে আমরা বস্তি শব্দটা যদি নিই, বসতি থেকে এসেছে। নারকেল শব্দটা নিই, নারিকেল থেকে এসেছে। এরকম অনেক উদাহরণ আছে। এবার আমরা চলে যাচ্ছি অন্তঃস্বরলোপ। অন্তঃস্বরলোপে আমরা কি পাচ্ছি? দেখো শব্দের শেষে যখন স্বরধ্বনি থাকে, সেটা লুপ্ত হয়ে গেলেই তাকে আমরা বলি অন্তঃস্বরলোপ। যেমন ধরো কি উদাহরণ নেওয়া যায়? কি উদাহরণ? হ্যাঁ, ধরো আমরা কিসে করে? হাতে করে লিখছি, তাই তো? হাত। আচ্ছা আমরা এখানে লিখি অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরলোপ। তো অন্তঃস্বরলোপে দেখো হাত শব্দটা আগে হাত ছিল না, এটা তো সংস্কৃত থেকে এসেছে। তো হাত শব্দটা আগের রূপ কি ছিল? হত্ত। তার আগে কি রূপ ছিল? হস্ত। হস্ত। তাহলে হস্ত, হত্ত, হাত। তাহলে শব্দের শেষে যে স্বরধ্বনিটা ছিল সেটা লুপ্ত হয়ে গেছে। দেখো এখানে ছিল একটা স্বরধ্বনি, এখানেও ছিল, কিন্তু এখানে নেই। তাহলে শব্দের শেষে থাকা স্বরধ্বনিটা লুপ্ত হয়ে গেছে। হাত উচ্চারণ করি আমরা, এখন আমরা হত্ত যখন উচ্চারণ করছি আছে স্বরধ্বনি আছে, হস্ত যখন বলছি স্বরধ্বনি আছে, হাত যখন উচ্চারণ করছি সেই স্বরধ্বনিটা নেই। কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণ করলে এখানে তয়ের পর একটা অ দিতে হবে যদিও, কিন্তু এক্ষেত্রে আমরা ছিল, এক্ষেত্রে নেই। তো এইভাবে ভক্ত, ভক্ত, ভাত, এরকম কিছু কিছু উদাহরণ আছে। এবার আমরা ব্যঞ্জন লোপে চলে আসব। ঠিক একইভাবে ব্যঞ্জন লোপ
উদাহরণগুলি সংজ্ঞাগুলো কত সহজ হয়ে যাচ্ছে দেখো। একটা সংজ্ঞা তোমরা করে রাখলেই সব সংখ্যাগুলো নিজেরাই করে নিতে পারবে। ব্যঞ্জন লোপ, এরও তিনটে ভাগ রয়েছে, আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। তাহলে পদের আদিতে যখন ব্যঞ্জন ধ্বনি থাকে এবং সেটা পরবর্তীকালে লুপ্ত হয়ে যায়, তখন আমরা তাকে বলবো আদি ব্যঞ্জন লোপ। আর যদি ব্যঞ্জন লোপ কাকে বলে বলতে চাই, তাহলে বলবো শব্দের আদিতে কিংবা মধ্যে কিংবা অন্তে যখন স্বরধ্বনিযুক্ত বা স্বরধ্বনিবিহীন কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন লোপ। তো আদি ব্যঞ্জন লোপ, শব্দের আদিতে যে ব্যঞ্জন ধ্বনিটা থাকে সেটা লুপ্ত হওয়ার পদ্ধতিকে আমরা বলবো আদি ব্যঞ্জন লোপ। যেমন দেখো একটা সহজ উদাহরণ নিই, রুই, রুই থেকে হয়ে যায় উই। রুইকে অনেক সময় অনেক অঞ্চলে উই উচ্চারণ করে, ঠিক আছে। ধরো স্থান, স্থান ছিল, এই স্থানকে অনেকেই বলে থান। তাহলে ব্যঞ্জন ধ্বনিটা লুপ্ত হয়ে যাচ্ছে। এখানে একটা যে ব্যঞ্জনটা ছিল সেটা লুপ্ত হয়েছে, দেখো এখানে নেই। এখানে ব্যঞ্জন ধ্বনিটা ছিল র, এখানে নেই। তাহলে ব্যঞ্জন ধ্বনি, শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে গিয়েছে, সেটাই হচ্ছে ব্যঞ্জন লোপ, আদি ব্যঞ্জন লোপ। তাহলে শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন ধ্বনি যখন লুপ্ত হয়ে যায়, শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন ধ্বনি যখন লুপ্ত হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো আদি ব্যঞ্জন লোপ। ঠিক একইভাবে মধ্য ব্যঞ্জন লোপ। আচ্ছা, এখানে আমরা কিন্তু ব্যঞ্জন লোপে চলে এসেছি। এই অন্ত স্বর লোপ, এটা আর এখানে লেখা যাবে না, এটা আমরা ব্যঞ্জন লোপ চলে এসেছি, ঠিক আছে। ব্যঞ্জন লোপ, ও ব্যঞ্জন লোপ লিখেছি, আচ্ছা আচ্ছা নিচে লিখেছি, এটা ঠিক আছে, এই পর্যন্ত এটা নিচে লিখেছি, ঠিকই আছে। ব্যঞ্জন লোপ, রুই থেকে উই, স্থান থেকে থান, এটা হচ্ছে আদি ব্যঞ্জন লোপ। হয়ে গেল আদি ব্যঞ্জন লোপ। এইবার মধ্য ব্যঞ্জন লোপ, শব্দের মধ্যে থাকা ব্যঞ্জন ধ্বনি যখন লুপ্ত হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি মধ্য ব্যঞ্জন লোপ। যেমন ধরো আমরা কি বলি, মধ্য ব্যঞ্জন লোপ। ধরো একটা উদাহরণ নিই, আমরা অনেক সময় উচ্চারণ করি ফাগুন, তাই তো, ফাগুন মাস উচ্চারণ করি, এটা এসেছে ফাল্গুন থেকে। ফাল্গুন থেকে ফাগুন, তাহলে শব্দের মধ্যে থাকা লটা লুপ্ত হয়ে গেছে, ল একটা ব্যঞ্জন ধ্বনি এখানে নেই আর। তাহলে শব্দের মধ্যে থাকা ব্যঞ্জন ধ্বনিটা যখন লুপ্ত হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি মধ্য ব্যঞ্জন লোপ। শব্দের মাঝে আছে তাই মধ্য, তাহলে মধ্য ব্যঞ্জন লোপ। আবার দেখো আর একটা উদাহরণ নিই, অসত্য, অসত্য থেকে অসৎ, গোষ্ঠ থেকে গোট, শ্রীগাল থেকে শেয়াল। আরো একটা উদাহরণ আছে, বেহাই, বেহাই থেকে বেয়াই, বেয়াই শব্দটা তোমরা অনেকে জানো। আচ্ছা, অন্ত ব্যঞ্জন লোপ। এবার চলে আসি অন্ত ব্যঞ্জন লোপ। অন্ত ব্যঞ্জন লোপ আমরা কাকে বলবো? অন্ত মানে শেষ, শব্দের শেষ থেকে যখন ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে যায়, শব্দের শেষে থাকা ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হলে তাকে আমরা বলবো অন্ত ব্যঞ্জন লোপ। কি বললাম? শব্দের অন্তে থাকা ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হলে আমরা তাকে বলবো অন্ত ব্যঞ্জন লোপ। খুব একদম সিম্পল উদাহরণ দেখো, যেমন ধরো যদি বলি বড়দা, এটা আসলে বড় দাদা, তার থেকে বড়দা, অন্তে থাকা ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে গেছে, এখানে নেই দেখো। আবার যদি বলি বউ দিদি,
বৌদিদি না বলে বললাম বৌদি, তাহলে অন্তে অবস্থিত ব্যঞ্জন লুপ্ত হয়েছে এখানে। তাহলে শব্দের শেষে থাকা ব্যঞ্জন ধ্বনি যখন লুপ্ত হয়ে যায় তাকে আমরা বলবো অন্ত ব্যঞ্জন লোপ। শব্দের শেষে থাকা ব্যঞ্জন ধ্বনি যখন লুপ্ত হয়ে যায়, শব্দের শেষে থাকা ব্যঞ্জন ধ্বনি যখন লুপ্ত হয়ে যায় তখন আমরা তাকে বলবো অন্ত ব্যঞ্জন লোপ। তাহলে আমরা স্বর লোপ পড়লাম, স্বর আগম পড়লাম, স্বরধ্বনির আগম পড়লাম, স্বরধ্বনির লোপ পড়লাম, ব্যঞ্জন ধ্বনির আগম পড়লাম, ব্যঞ্জন ধ্বনির লোপ পড়লাম। তাহলে ধ্বনির আগম, ধ্বনির লোপ হয়ে গেল। এবার আমরা আসব ধ্বনির রূপান্তরে। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ধ্বনির রূপান্তরটা আমি পরের ভিডিওতে দিচ্ছি।